করেছি, এই 3টা আসনে আমরা যদি একক ইলেকশন করতাম আমরা হয়তো অনেক কম ভোট পেতাম। জোটবদ্ধ ইলেকশন করাতে আমরা ভোটের জায়গায় অনেক বেশি ভোট পেয়েছি, অর্থাৎ আমাদের পাওয়ার জায়গাটার চাইতে। কিন্তু নির্বাচিত আমরা হতে পারি না, কারণ জোটবদ্ধ জায়গায় যে বেনিফিটটা এটা আমরা মানে অপেক্ষাকৃত কম পেয়েছি। এবং যেমন আমি আমার আসনে প্রায় 80,000-এর উপরে ভোট পেয়েছি, আমাদের সেক্রেটারি পেয়েছে প্রায় 70-এর কাছাকাছি, আমাদের আরেকজন প্রার্থী ছিলেন উনি পেয়েছেন প্রায় 50,000-এর কাছাকাছি এরকম। তো বেনিফিটটা এনসিপি বেশি পেয়েছে ডিউ টু আসন ভাগাভাগির জায়গাটা থেকেও এই ধরনের একটা বেনিফিটেড হওয়ার সুযোগ ছিল। যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে আমরা শুধু ভোট বেশি পেয়েছি এতটুকু, কিন্তু আমাদের রাজনৈতিক যে বয়ান, আমরা যে স্বতন্ত্র থাকার যে জায়গাটা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এটা আমাদের আরো সামনে ভাবতে হবে এটা নিয়ে আমরা কি করতে পারি। জনাব এম এ আজিজ, আপনার কাছে আসি। মানে আপনি একজন প্রতিষ্ঠিত প্রখ্যাত সাংবাদিক, সে হিসেবে আপনাকে বলি, আজ মানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গেল। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ যে গণতান্ত্রিক যাত্রায়, এই যাত্রায় গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত হয়েছে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে মান্না ভাই। আপনার সাথে আপনার হোস্টিংয়ে প্রথম আপনার অনেক দিন পরে করতেছি, আমি খুব গর্ব অনুভব করতেছি। কোনোদিনই সংবাদপত্র স্বাধীনতার, গণমাধ্যম স্বাধীনতার মুখ দেখে নাই। এখনো আপনি দেখেন কতগুলো আইনের দ্বারা, আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে সেখানে কিন্তু বলা আছে যে মত প্রকাশের বাক ব্যক্তি স্বাধীনতা দেওয়া আছে, আবার গণমাধ্যমের স্বাধীনতার কথাও বলা আছে, কিন্তু অনেকগুলো শর্ত দেওয়া আছে, শর্ত সাপেক্ষে স্বাধীনতা দেওয়া আছে। এখন শর্ত যেগুলো আছে তার ভিতরে আর এর বাইরে আইনও আছে। ধরেন সম্প্রতি যেটা ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, তারপরে সাইবার সিকিউরিটি অফিস করার জন্য একটা প্রচেষ্টা হয়েছিল, সেখানে এই সাইবার সিকিউরিটি, তখন ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, তার একটা ধারা ছিল যে একজন এসআই যদি মনে করে যে কোনো মিডিয়ায় কোনো রাষ্ট্রদ্রোহের কাজ হচ্ছে, তাহলে সেখানে তাদেরকে গ্রেপ্তার করতে পারবে, তাদের ইনস্ট্রুমেন্ট যত আছে সব করতে পারবে, অ্যাটাচ করতে পারবে। এবং সেটা কিন্তু আমার দেশে এই ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, এরপরে দেখেন এখনও আইন আছে অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট। এখন সাংবাদিকদের সামনে যদি অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট থাকে, কোনটা আমি প্রকাশ করব, কোনটা আমি প্রকাশ করব না, কোনটা অফিসিয়াল সেক্রেসি, এটা তো বলা মুশকিল। আমার তো মূল সংবিধানে, প্রথম যে সংবিধান 72 সংবিধানে কিন্তু বলা আছে, শর্তও বলা আছে যে আমরা কোনো রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের সম্পর্ক ব্যাঘাত ঘটে এমন কিছু করব না। এখন ধরেন এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, এই চুক্তিটা তো আমি তো একভাবে দেখেছি, আমি তো ওয়েবসাইটে ডাউনলোড করে লিখেছিও, তা আমি এটা কথা বলতে পারবো না। এখন যদি এর জন্য যদি আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়, আমার লেখার কথা বলবো পরে, বলবি না বলেন। হ্যাঁ, তো এক, দুই হচ্ছে তোর আগ পর্যন্ত কিন্তু স্বাধীনতা বিশ্বাস করেন নাই, কিন্তু তিনি একদিনও কোনো নিউজের ব্যাপারে ইন্টারফেয়ার করেন নাই, এবং বাংলাদেশ অবজারভার স্বাধীনতার পক্ষে ছিল। এরপরে আমি ডেইলি স্টারে গেছি, এস এম আলী এডিটর, কিন্তু আমি লতিফুর রহমান মালিক, তার চেহারা 8 বছর ছিলাম, আমি তার চেহারা দেখে নেই, অর্থাৎ এডিটর ছিল সর্বেসর্বা। এরপরে গেছিলাম টেলিগ্রাফে, মান্নান টেলিগ্রাফে আপনার তখন এই ইনকলাব ভবন নেওয়ার সমস্যা এরশাদের সময়, তখন মৌলানা মান্নানকে রাজাকার, খুনি ইত্যাদি করে বলে, ইনকলাবে ফার্স্ট পেজে ছাপা হয়, আর একটা তার পক্ষে ছাপা হয়। বলেন এই মালিক এখন পাবেন? এখন যত কাজ করবে সেই জায়গায় নাই। ইউনিয়ন পলিটিক্যাল, আপনি কিন্তু কথা বলছেন যেরকম, তাতে বলছে প্রধানত মালিকদের কারণে এটা হচ্ছে না, বাণিজ্য প্রধানত মালিকদের কারণে এটা হচ্ছে না, তাই বলতে না, তা না, আরো আছে কথা। ধরেন ইউনিয়ন, এটাতে আমার প্রশ্ন যে ফৌজদারি অপরাধ যদি করে তাদের বিচার হোক, তাদের মৃত্যুদণ্ড হোক, ফাঁসি হোক, জেল হোক, কোনো সমস্যা নেই। সরকারের কোনো ভূমিকা আছে এখানে? না, সরকারের গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম যে আমরা চাইছি, সেই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপে কোনো সমস্যা? 2 জন সাংবাদিক আপনার বেল পেয়েছে, এবং সেখানে আমরা শুনেছি যে তথ্যমন্ত্রী একজনের ব্যাপারে মুভ করেছে, আনিস আলমগীর, তার হয়েছে, আর পান্না নর্মালি বেল হয়ে বেরোইছে 2 জন, এছাড়া তো কেউ বেরোয় নেই।
বেরোচ্ছে না, বেরোবে না কেন? তাহলে দেশে আইনের শাসন কি? অভ্যুত্থান হলো, সেখানে গণতন্ত্র, ফ্যাসিবাদী বিলোপ চাইছে, তো সেখানে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চাই। তাহলে আমরা তো আইনের শাসনটা চাই। আপনার সাবজেক্ট হচ্ছে দেশ কোন পথে চলছে, দেশ কি তাহলে গণতন্ত্রের পথে চলছে? এটাই আমার প্রশ্ন, যে এখন কোন পথে হাঁটছে সরকার? হ্যাঁ, সরকার কোন একই পথে, কথাই। কথা একই, কোন পথে একই। তো এখন ব্যাপারটা হলো যে আগে আমি রেফারেন্স দিলাম, আমার ব্যক্তিগত রেফারেন্স এই জন্যেই যে আসলে গণমাধ্যমের স্বাধীনতা যদি পেতে চাই, তাহলে প্রথমে সরকার, দ্বিতীয় মালিক, সাংবাদিক এবং এই সেক্টরে যারা আছে, আমরা হলাম মানে সাহায্যকারী। আমরা বলবো আমরা, কারণ এখন দেখেন মালিক সম্পাদক হয়, মালিক নিয়োগ দেয়, মালিক চাকরি খায়, মালিক প্রমোশন দেয়। আগে তো এটা ছিল না। 1-2 লাইনের মধ্যে বলতে পারেন কি হলে এটা একটা নিশ্চিত করা যায়? 1 মিনিট বা 4-5 লাইনের মধ্যে। আমি এক কথায় বলতে পারি যে গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি হলো গণমাধ্যমের স্বাধীনতা। রাজনীতিবিদদেরকে গণতন্ত্র এনশোর করতে হবে। বাংলাদেশে, পৃথিবীতে দেখেন অনেক দেশে গণতন্ত্র নাই, রাজতন্ত্র আছে। আল্লাহ মাটির নিচে সম্পদ দিচ্ছে, ধনী হয়ে যাচ্ছে, আমরা গরিবে থাকতেছি। কিন্তু আমাদের তো দেখেন অনেক সূচকে আমরা এগিয়েছি, কিন্তু গণতান্ত্রিক সূচকে কিন্তু আমরা আমাদের পিছিয়ে তো গেছি। জমির উপরে সম্পদ দিচ্ছে এত হ্যাঁ, মানুষ। না যাই থাকুক, এত মানুষ হলে তো মানুষের শিক্ষা নেই। ওটা লিখছে আজকে, আমি দিব একটা পত্রিকায়, যে আপনার যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নেপালে ছাত্র আন্দোলন করেছে না, নির্বাচন দিচ্ছে, 6 মাস পরে রুলিং পার্টি আউট, তরুণরা ক্ষমতায় চলে আসছে। আপনার যদি ধরেন 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগ হেট্রেড, তখন যে হেট্রেড ছিল খুব একদম, কিন্তু পলিটিক্যালি তারা আউট হয়ে যেত। এখন তো আওয়ামী লীগ সেই অবস্থায় নাই। এটা তো ভুল সিদ্ধান্ত, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থাকতে চেয়েছে, সেটা তো বলেছে, সচিব বলেছে তো, ডিপ স্টেট তাদেরকে 2019 সাল পর্যন্ত থাকতে বলছে, আওয়ামী লীগ সে সময় পর্যন্ত। কয়েকদিন আগে আপনি বলেছেন আওয়ামী লীগকে মোকাবেলা করবার সময় পার হয়ে গেছে বিএনপির জন্য। না, এখন তো বিএনপির জন্য না, মানে বিএনপি আর পারবে না, তাদের টাইম ওভার। এটা একটা ফটোকাট করছে, অর্থাৎ অগ্রপস্থাতে বক্তব্য নেই, অগ্রপস্থাকে আমি বলছি যে, মানে এই লাইনটা কি আপনি বলেছিলেন অগ্রপশ্চাৎ তো থাকতেই পারে, তাই চলছে এখন দেশে। হ্যাঁ, আমি অগ্রপ্রস্তাব বলছি, আমি নেপালের রেফারেন্স দিয়ে আমি বলছি, এখন আওয়ামী লীগ যে জায়গায় চলে গেছে এবং যে একটা ওপেন এন্ডেড আইন এই সংসদে পাশ করেছে, আপনি খেয়াল করে দেখেন যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন করেছে। এটা ধরেন এখন বিরোধী দল মাঠে গেল, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটলো, সরকার তো তাকে নিষিদ্ধ করে দিতে পারে। আবার ধরেন 5 বছর 10 বছর পরে, বা জামাতি ক্ষমতা আসলো, 11 দলই ক্ষমতা আসলো, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার ধরেন 10 বছর 20 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আওয়ামী লীগ বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। এ ধরনের আইন তো একটা গণতান্ত্রিক দেশে হয় না। একটা রাজনৈতিক দল রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, সেখানে তো আইন করে নিষিদ্ধ করার যে পার্মানেন্ট বিধান চাললো। দেখেন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বলবৎ। 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতা নেয়, তখন যত জেলখানা গেছে 80% লোক 74 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে আওয়ামী লীগের লোক জেলে গেছে। তো এই আইনটা যে করা হলো, এই আইনটা তো সব রাজনৈতিক দলের উপরে খড়ক। জি, এটা তো গণতন্ত্রের পথ চলার জন্য তো এই আইন করা ঠিক হয় নাই। আমাকে একটা এনসিপির প্রেসিডেন্ট বলেছেন এই যে প্রথম অধিবেশন গেল সংসদের, এটা ব্যর্থ হয়েছে। কি মনে করেন বলবেন? ওই একই প্রশ্নটি হয়তো আমি মঞ্জুর কাছেও ফিরে আসবো। দর্শক মণ্ডলী, বিরতি নিচ্ছে একটা, যাবেন না চলে, মনে হয় আরও ভালো লাগবে, আরও এই দুইজন অতিথি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। থাকুন আমাদের সাথে। আমাদের সঙ্গে আছেন এম এ আজিজ এবং মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে আমি আগেই প্রশ্নটা করেছিলাম যে এম এ আজিজ, আরেকবার বলবো, নাহিদ ইসলাম বলেছেন যে প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে। না, আমি এটা কিন্তু একমত হতে পারছি না। হয়তো আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই, সংসদ যেটা করতে পারত সেটা হয় নাই। যেমন ধরেন প্রথম অধিবেশনে 133টা আপনার অধ্যাদেশ ছিল, রাষ্ট্রপতি অনেক অধ্যাদেশ স্বাক্ষর করে নাই, এটাও বলেছেন, পত্রিকায় ছাপা হয়েছে। তো 133টা অধ্যাদেশ যদি আপনার ইয়ে করতে হয়, দেখতে হয় একসাথে, তাহলে 18 মাসে প্রত্যেক দিন 4টা 4.5টা অধ্যাদেশ
তৈরি করতে হয়েছে এবং মিনিস্ট্রিতে ড্রাফটিং সেল আছে, তার হেড হলো জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি। তারা তো বিশেষজ্ঞ না, আইন বিশেষজ্ঞ না। সুতরাং এটা অবশ্যই পার্লামেন্টারি পার্টি এক্সপার্ট নিয়ে এই আইনগুলো রিভিউ করার প্রয়োজন আছে, এটা আমি মানলাম। কিন্তু এই এক দফায় 30 দিনের ভিতরে 133টা আইন তো ডিবেট করে পাশ করা সম্ভব না সংসদে ওপেন। তার জন্য কমিটি হয়েছে, কমিটিটা ফাংশন করে। আমার বক্তব্য বললে যে 1 মাসে যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেখানে জুলাই সনদে কিন্তু বলা আছে, যেখানে নোট অফ ডিসেন্ট দিছে তখন কয় পার্টি নোট অফ ডিসেন্ট দিছে, কতজন সমর্থন করছে, নিচের ফুটনোট দেওয়া আছে। যদি কোনো দল বা জোট যদি নির্বাচনী ইশতেহারে এইটা দিয়ে জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে। তাহলে নোট অফ ডিসেন্টের বাইরে যে ইস্যুগুলো আছে, সেটা যখন আপনার 30 দিন অর্থাৎ এই প্রথম সংসদে উত্থাপন হলো না, বিএনপির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হলো যে এইগুলোকে আরও শক্তিশালী করে পরবর্তী সংসদে অধিবেশনে উপস্থাপন করতে হবে। তো যেহেতু এইটা নোট অফ ডিসেন্ট বিএনপির দেওয়া ছিল না, তাহলে ওইটাই তারা কি করতে চান, ওইটাকেই আগে উপস্থাপন করে এই ডিসপুটটা আগে নিরসন করা দরকার ছিল। সেটা হয় নাই, যার ফলে কনফিউশন তৈরি হয়েছে। এখন বলা হচ্ছে পারসেপশন তৈরি হয়েছে বিএনপি হয়তো এগুলো পাস করবে না, অথবা বিএনপি তাদের মতো করে এগুলি করবে। ধরেন যেমন এক্সাম্পল আপনার সেক্রেটারিয়েট বিচার বিভাগ তো আজকেও আপনার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তারা তো বলে দিচ্ছে যে সচিবালয় আলাদা থাকবে, এটা কার্যকর থাকবে, পক্ষে রায় দিয়ে দিছে। এখন কি করবে? আপিল বিভাগে যাবে যারা আপিল করেছিল। এখন মাজদার হোসেন মামলার থেকে এটা আলাদা, এখন ওখানে সেক্রেটারিয়েট ওটার পরে আমরা আবার আলাদা করে আসব, মানে এই বিচার বিভাগের ইয়েতে নিয়ে। যারা মুজিবুর রহমান মঞ্জু, আপনি কি বলেন এ ব্যাপারে সংক্ষেপে বলবেন? না, একটা কথা হচ্ছে যে বিরোধী দলের চাওয়া পাওয়া বা প্রত্যাশার জায়গা থেকে নাহিদ ইসলাম যেটা বলেছেন যে প্রত্যাশা পূর্ণ হয় নাই, আমি তো মনে করি যে এটার সাথে আমি একমত। কারণ হচ্ছে প্রত্যাশা পূরণ হয়নি এই ব্যাপারে জনাব এম এ আজিজও একমত আছেন, কিন্তু উনি বলেছেন ব্যর্থ হয়েছে অধিবেশন, সেটাকে উনি মনে করছেন ঠিক নয়। আচ্ছা, আমার কাছে যেমন মনে হয়েছে ওনার এই ব্যর্থ হয়েছে বলতে উনি ওইটাই বোঝাতে চেয়েছেন। আমরা বলি না যে আপনার কাছে এসে আমি তো ব্যর্থ হয়ে গেলাম, তার মানে হচ্ছে বিরোধী দলের যে চাওয়াটা ছিল যে জুলাই সনদের প্রথম কাজটা যেটা যে সংস্কার পরিষদ গঠন করা, সেটাই তো আটকে গেছে। সুতরাং জুলাই এই মানে সংস্কার পরিষদ না থাকার কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটায় বড় ধরনের একটা বিভেদ তৈরি হয়েছে। কারণ বিরোধী দলের প্রত্যাশা হচ্ছে গণভোট যেভাবে হয়েছে সেটার ভিত্তিতে জুলাই সনদ করা, আর বিএনপির প্রত্যাশা হচ্ছে যে তারা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে সেগুলো ছাড়া। এই যে কথাগুলো আপনি বলছেন, এগুলোর তো কোনো সুযোগ নেই। আর এখন কি আর সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ আর তো বসতে পারবে না? না, এখন আপনার যে সমস্ত কি বলে অধ্যাদেশ বাতিল হয়ে গেল, সেটা যদি বিএনপি নিউ ফর্মে আনে তবে আসবে না, সেটাই ব্যাপার। সেই অর্থে এগুলো সবই বাতিল। এখন যা কিছু হবে সোনার কথার ব্যাখ্যা, কথাটা সেরকমই। নাহিদ ইসলাম যেটা বোঝাতে চেয়েছেন যে এটার প্রসিডিউরাল জায়গা, যেমন আপনি তো জানেন যে এখানে প্রধান বিতর্কতা যেটা ছিল যে কেন এখানে গণপরিষদ এবং গণপরিষদ থেকে সংবিধান সংস্কার পরিষদের কথাটা আসলো, এই জায়গা থেকে এসেছে যেহেতু এখানে সংবিধান সংস্কারের প্রসঙ্গ আছে এবং সংবিধানের মৌলিক চরিত্রের পরিবর্তনের জায়গাটা আছে। কিন্তু বিএনপি এখন যখন বলছে যে সংস্কার নয়, তারা সংশোধন চায়, বা আমরা যে বিতর্কটা সেখানে হয়েছিল যে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে কিন্তু রিফর্ম করতে পারে না। রিফর্ম করতে পারার জন্য দুটো অপশন, একটা হচ্ছে গণপরিষদ বা সংস্কার পরিষদ, যেটাকে আমরা গণপরিষদ নামের কিছুটা পরিবর্তন করে সংস্কার পরিষদ দিয়েছিলাম, যে এই পার্লামেন্টকে একই সাথে দুইটা চরিত্র দেওয়া যায় কিনা। একই সাথে সে গণপরিষদ হিসাবে ফাংশন করবে, যেটা 72 সালের সংবিধানের সময় তৎকালীন গণপরিষদ করেছিল, আর একই সাথে সে পরবর্তীতে সে এজ ইট ইজ সংসদ হিসাবে সে তার কাজ চালিয়ে যাবে। এখন যেহেতু সংস্কার পরিষদ করা হয় নাই, নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন, আমি উপস্থিত ছিলাম সেখানে, নাহিদের বক্তব্য যেটা ছিল, উনি বলেছেন যে আমরা কেন সংস্কার পরিষদের কথা বলেছি, অতীতে এই ধরনের সাংবিধানিক পরিবর্তনগুলো আদালতে গিয়ে বাতিল হয়ে গিয়েছে। এখন দেখা যাবে যে সামনে যে কোনো একটা কোর্ট যে কোনো কিছু কিন্তু এই জিনিসগুলোকে বাতিল করে দিতে পারে, এই আশঙ্কাটা আমাদের আছে। তো এই কারণেই
সংস্কার পরিষদের যেই এবং এটা ভবিষ্যতে কিন্তু নতুন জটিলতা তৈরি করবে। আপনি দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে নির্বাচন কমিশন যে আমাদেরকে ওই যে শপথ পড়িয়েছেন, এক পক্ষকে শপথ দিলেন আরেক পক্ষকে শপথ দিতে পারলেন না বা ওনারা নিলেন না। এটা হিস্ট্রিতে তো আনডিসাইডেড থাকবে না, এটা তো কোনো না কোনো সময় এই প্রসঙ্গটা উঠবে, আসবে, এই জটিলতাটা তৈরি হবে। এবং এটা বিএনপি বুঝে হোক বা না বুঝে হোক, বা আমরা সংস্কার কমিশনে যেটা সবসময়, ঐকমত্য কমিশনে যেটা সবসময় দেখেছি, যে বিএনপি যে কথাটার উপরে জোর দিয়েছে যে অ্যামেন্ডমেন্ট বলেন, সংস্কার বলেন, যে কোনো কিছু পার্লামেন্টই করবে, জি। এবং এটার মধ্যে তারা এখনো স্থির আছে। বুঝেছি। দর্শক মণ্ডলী, আমি মাঝখানে কথা বলতে চাইছি একটু, বিষয়টা বুঝতে পারছি আপনারা কত গভীর জায়গায় চলে গেছি আমরা। প্রধান কথা হচ্ছে আমরা তো সংস্কার চেয়েছিলাম, নাহলে এত রক্ত দিলাম কেন? কাঠামোটা বদলে ফেলতে চেয়েছিলাম, দেশের চরিত্র বদলে ফেলতে চেয়েছিলাম, সংবিধানকে পরিপূর্ণ গণতান্ত্রিক করতে চেয়েছিলাম, রিটার্ন অফ ফ্যাসিজম মানে আবার ফ্যাসিবাদের পুনঃ প্রতিষ্ঠা বন্ধ করে দিতে চেয়েছিলাম। সেই জন্যই সংবিধানকে যদ্দূর পারা যায় সংস্কার করবার কথা আসছে। এই সংস্কারের জন্যই সংস্কার পরিষদ। আচ্ছা, বিএনপি যেরকম বলছে শুধুমাত্র যদি সংশোধন হয় অসুবিধা ছিল কোনো, এটার একটা যুক্তি হচ্ছে এই যে বহু সংশোধন তো পরে কোর্টে বাতিল হয়ে গেছে, কিন্তু যখন আমরা সংস্কার পরিষদ বলছি তার মানে তাকে কিছু গাঠনিক ক্ষমতা বলছি। ইংরেজিতে বলেন এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নয়, বাট এটার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে যেটাকে হয়তো কোর্ট চ্যালেঞ্জ করতে পারবে না। এই জায়গা থেকে সেইখানের বিতর্ক এখন এরকম একটা জায়গায় পৌঁছেছে যে আমাদের আবার সংবিধান পরিষদ বসবার সুযোগ নেই, বিকজ 60 দিনের বেশিতে তার অস্তিত্ব নেই। 60 দিনের আগে সংসদ আর বসতেও পারছে না, তার মানে দাঁড়াচ্ছে এটা চলে গেছে। তাহলে কি দাঁড়ালো? নাহিদ ইসলাম যেটা বলেছেন বিস্তারিত ব্যাখ্যা হয়তো উনিও দেননি, আমার নিজের পড়বার সুযোগ হয়নি, এইখানেই আলোচনাও আমরা সেরকম করে দিয়ে আসতে পারছি না, কিন্তু তারপরেও এই আলোকেই আমরা বাকি আলোচনাটা চালিয়ে নেব। যারা মুজিবুর রহমান মঞ্জু, আপনি বুঝতে পেরেছেন আমি কীটা করতে চাইছি? এটার বিস্তারিত আলোচনা যদি আপনারা প্রাসঙ্গিকভাবে করতে চান, আমাদের অফিস থাকতে হবে। হোয়াই দিস? এটা আপনি একদিকে বলবেন যে সম্পূর্ণভাবে মানে স্বায়ত্তশাসিত বা স্বশাসিত স্থানীয় সরকার বা সংসদ চাই, সংগঠন চাই, আবার এটা যদি বলেন তার মানে এমপিকে তো আপনি উপরে বসিয়ে দিলেন। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আপনি জানেন। হ্যাঁ, আমি যেটা দেখেছি যে এনসিপির সংসদ সদস্য আতিক মুজাহিদ, সম্ভবত উনি কুড়িগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন, উনি বলেছেন যে আমাদের এমপিদের একটা বসার জায়গা দরকার, কনস্টিটিউয়েন্সিতে আমরা বসতে পারি না, ইত্যাদি ইত্যাদি। আমি সোফার আমি যদি ভুল না করি, আমার মনে হয় না যে উনি উপজেলা পরিষদে বসার ব্যবস্থার কথা বলেছেন। উপজেলা পরিষদে বসার ব্যবস্থাটা কিন্তু সরকারের জনপ্রশাসন আপনার ওই যে এলজিআরডির যে স্টেট মিনিস্টার আছেন, উনি এটা বলেছেন যে আমরা উপজেলা অফিসে একটা অফিস দেব। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে বিরোধী দল থেকে এটার বিরোধিতা করা হয় নাই, যে আমরা উপজেলা অফিসে না, আমরা অন্য যে কোনো জায়গায় চাই। এখন প্রশ্ন হচ্ছে দুটো, একটা হচ্ছে আমি কিন্তু এটাকে অপোজ করেছিলাম যে আমাদের এমপিদের যে কোনো স্বীকৃত অফিস নাই, এটা তো আমরা সবাই জানি, এবং জানার ক্ষেত্রেও আমরা জামাতের নির্বাচনী ইশতেহার বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বলেন, কোথাও আমরা দেখি নাই যে ওনারা ওনাদের অফিসের জন্য জায়গা চেয়েছেন বা ওনারা ক্ষমতায় আসলে এমপিদের জন্য স্বতন্ত্র অফিস করবেন সে ধরনের কথা বলেছেন, বা ওনারা সরকারি সাপোর্টের গাড়ি দরকার সে ধরনের কথা বলেছেন। বরং ওনারা বলেছেন যে আমাদের যে দুইটা প্রিভিলেজ দেওয়া হয়, যে আপনার প্লট নেওয়ার একটা প্রিভিলেজ, আর একটা হচ্ছে যে শুল্কমুক্ত গাড়ি কেনার একটা প্রিভিলেজ, এই দুইটা ওনারা করবেন না। প্রথমে জামাত বলেছে বিরোধী দল আকারে, পরে বিএনপিও এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে বা বিএনপিও এটা আলাদা করে ডিক্লেয়ার করেছে। এখন ওনারা এসে যখন বলছেন যে আমরা অনেক কাজ করতে হয়, অনেক কিছু করতে হয়, এটা সত্য, ওনাদের যে করতে হয়, যেমন এমপিকে তো কোনো 8টা 5টা ডিউটি না, এমপিকে রাত 3টা বাজেও দৌড়াতে হয়, এমপিকে সকাল বিকাল দিন রাত তাকে কখনো ঢাকায় কখনো তার এলাকায় দৌড়াতে হয়। অফিস যদি দেবেনি তাহলে উপজেলা কমপ্লেক্সে দিতে হবে, অন্য জায়গায় দিতে একটা অফিস। এই জায়গাটা আমি মনে করি এটা সমালোচনার যথেষ্ট সুযোগ আছে, এবং আমরা সরকারকে এখনো বলতে পারি যে এটা আপনারা রিভিউ করেন। কারণ এমনিতেই আপনি দেখবেন মান্না ভাই, আমরা বিভিন্ন জায়গায় এমপিদের সফরসূচি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি, অমুক ব্রিজ উদ্বোধন, অমুক মাদ্রাসায় টিন প্রদান, অমুক জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ। এটা কমপ্লিটলি উপজেলা চেয়ারম্যানদের কাজ, যেটা আমাদের বিরোধী দল সরকারি দলের এমপিরা দেদারসে করছেন। এই জায়গায় কিন্তু সংস্কারের ব্যাপারে উভয় পক্ষকে আমরা খুব ঐক্যভাবে দেখতে পাচ্ছি। এবং পার্লামেন্টে ওনারা যখন কথা বলেন, সেদিন দেখলাম বিরোধী দলীয় নেতাও
আপনার তার নিজের এলাকার মানে নানা উন্নয়নের কাজের জন্য বলেছেন এবং প্রধানমন্ত্রী সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন যে ঠিক আছে আমি বলে দিচ্ছি। এইটা আমাদের রিফর্মের জায়গায় একটা প্রধান বাধা, এবং আমরা আসলে যে রিফর্মটা করতে পারি নাই, বিএনপিকে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা ইলেকশন পাবেন বা ইলেকশন আমরা সবাই মিলে করব, কিন্তু আমরা একটা পরিবর্তনের জায়গায় থাকি। বিএনপি কেন ইলেকশনের ব্যাপারে তাড়াহুড়া করেছে এখন আমরা সেটা বুঝতে পারছি, কারণ ইলেকশনের যেই প্রসেসটা আমাদের সমাজে প্রচলিত আছে এটার বেনিফিটটা বিএনপির পক্ষে যায়। কারণ আপনি দেখেন এই যে ঋণখেলাপিরা ইলেকশন করলো, আপনি দেখেন দ্বৈত নাগরিকরা ঠিকই তারা আইনের মার পেঁচে ইলেকশন করে ফেলতে পারলো, এবং প্র্যাকটিক্যাল জায়গায় মানা হয় আপনিও ইলেকশন করেছেন, আমরা ইলেকশন প্রথমবারের মতো করেছি, আমরা দেখেছি টাকা বেচা কেনায় ভোট এবারও হয়েছে। কেন্দ্রে দামি এজেন্ট দেয়া, প্রশাসনকে প্রভাব বিস্তার করা, কেন্দ্রের বাইরে বিরোধী পক্ষকে ভয়ভীতি দেখানো পুরোদমে এবার কাজ করেছে। শুধু কেন্দ্রের ভিতরে যেখানে সিসি ক্যামেরা আছে সেখানে অ্যাপারেন্টলি মনে হয়েছে যে সব কিছু ঠিক আছে, কিন্তু ইলেকশনের আগের দিন রাত্রে একে অপরকে ভয় দেখানো, বিভিন্ন জায়গায় লোকদেরকে ভয়ভীতি প্রদর্শন, এই ট্র্যাডিশনাল জায়গাটা সবসময় বিএনপি আওয়ামী লীগ বা এবারে কিছুটা জামাতেরও এটা তার পক্ষে গিয়েছে। কিন্তু কোনো নতুন রাজনৈতিক দল বা কোনো নতুন একজন প্রার্থী স্বতন্ত্রভাবে যদি নির্বাচন করতে যায়, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থায় তাদের পক্ষে বিজয়ী হওয়া সম্ভব না। আমরা ইলেকশন হবে না আশঙ্কা থেকে এই কাজটা করেছি। লম্বা কথা বলে ফেলেছেন, ঠিক বলেছেন, কিন্তু এটার উপরে কন্টিনিউ করতে গেলে আরো বড় হবে। আর একটা প্রশ্নের সাথে সাথে করে ফেলি, মানে আপনারা মানে যে ধরেন জোটের যে জুলাই সনদে খুব কথা বলছেন, বিএনপি বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু তারা ম্যান্ডেট পেয়েছে। জুলাই সনদের নোটে বলা আছে, একটু আগে যেটা যারা আজিজ বলছিলেন, যারা ম্যান্ডেট পাবে তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে সনদ। জুলাই সনদে এই নোটটা কখন যুক্ত হলো সেটা আপনারা জানতেন নাকি জানতেন না? তখন কি করেছেন বলেননি কেন? কিন্তু সংক্ষেপে বলবেন, আমাদের কিন্তু সবাই। এটা আমি আপনাকে বলি, জুলাই সনদের এটা যখন ওনারা ওখানে বলেছেন, হ্যাঁ, পরে যখন জুলাই সনদ লেখা হয়েছে সেখানে এই লেখাগুলো ছিল না। পরে আমি যতটুকু জানি সালাউদ্দিন আহমেদ সাহেব নিজেই বসে সেখানে এই কারেকশন করে ওনারা এটাকে যুক্ত করেছেন। আদার দেন ওনারা বলেছেন ওনারা স্বাক্ষর করবেন না। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে বিতর্কটা এখন তৈরি হয়েছে যে স্বাক্ষরের জায়গায় এটা লেখা আছে, আমি যদি এটা বুঝিয়ে থাকি যে এটা হচ্ছে একটা মাইনর্সে মান্না ভাই যখন একটা সিদ্ধান্ত লেখা হয় সেখানে কিন্তু আপনার কে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কে আপত্তি জানিয়েছে, এগুলো লেখা থাকে, কিন্তু ডিসিশনটা তো হয় মেজরিটির সিদ্ধান্তে। এখানে জুলাই সনদের প্রত্যেকটা মেজরিটি ডিসিশন হচ্ছে আমাদের পুরো সনদের মধ্যে, আপনি যদি মেজরিটি ডিসিশন আকারে দেখেন তাহলে এটা রাইটলি সবটা, আর কারো যদি দ্বিমত থাকে সেটা আলাদা জিনিস। এখন একটা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষরের জায়গা, এটা যদি জুলাই সনদ আকারে থাকে, গণভোটটা যদি সেখানে না থাকে, তাইলে বিএনপির এই যুক্তিটা কারেক্ট। কিন্তু যখন একটা আলাদা গণভোট নেওয়া হয়েছে এবং সেই গণভোটে আলাদা করে জুলাই সনদের যে সমস্ত নোট অফ ডিসেন্টে বিএনপি দিয়েছে সেগুলোর ব্যাপারে বলা আছে, আপনি দেখবেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে গণভোটের যেই মানে ব্যালট, সেখানে বলা আছে যে আপনি এই আপার হাউসে অর্থাৎ উচ্চকক্ষে সংখ্যানুপাতের ভিত্তিতে এইভাবে আপনি এটাকে। আচ্ছা, আপনি অনেক আর ওয়াইট করে ফেলছেন, সেটা আমরা যদি পারি তাহলে পরে। সুতরাং আমার কথা হচ্ছে যে গণভোট কোন দল কি বলেছে, কোন দল কি আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, যখন গণভোট হয়ে যায় তখন এটা আর। আমার প্রশ্নের উত্তরটা হলো না, যখন নোটটা যুক্ত হলো আপনারা তো জানতেন, এখন আপনারা অপোজ করছেন, কিন্তু 3 মাস সময় পেয়েছেন না। আমরা কিন্তু এটা নিয়ে কোনো যুক্তিতর্ক করছি না। জুলাই সনদে ওনারা যে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছেন এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। এটা তো একটা নোট অফ ডিসেন্ট নিয়ে না, যখন বলা হচ্ছে যে জুলাই সনদে যারা ম্যান্ডেট পাবে তারা তাদের মতো করে সনদটা বাস্তবায়ন করবে, এটা তো 3 মাস আগে দেখেছে, ভোটের 3 মাস না। এটা তো মান্না ভাই ওই প্রোগ্রামগুলোতে এটা ওনারা বলেছেন, সালাউদ্দিন সাহেব ক্লিয়ারলি বলেছেন, না লিখিতই আছে, যাতে সই করেছেন আপনারা, হতে পারে দেখে সই করে, যেমন আমিও তো সই করেছি, আমি খেয়ালই করি নাই ওটা। না, আমরা সই করেছি, কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা মাইনর্স আকারে কারেক্ট, দলিল আকারে স্বাক্ষরে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যখন এখানে একটা আলাদাভাবে একটা মানে আপনার গণভোট হয়েছে তখন এইটা আর সেখানে। জি, থ্যাংক ইউ। আপনি এই জলাবদ্ধতার জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন, যদিও এটা তার ক্রিয়েটেড না, এটা বিএনপি আমরা ক্রিয়েটেড সেটাও না, এটার অনেক কার্যকারণ আছে। কিন্তু ওই সময় আবার পরিদর্শনে একজন প্রতিমন্ত্রী গিয়ে বলেছেন না, কোনো জলাবদ্ধতা নেই, এবং রিপোর্ট যে করেছে বিভিন্ন মাধ্যমগুলো
সেগুলোকে তিনি অপপ্রচার বলেছেন, আর বলেছেন এগুলো সব জলজট। জলাবদ্ধতার জলজটের মধ্যে পার্থক্য কি? প্রধানমন্ত্রী এই ব্যাপারে কিছু করেছেন বলে আমরা জানি না, মানে কি বিষয়টা কি হলো তাহলে? আমি সবই কিন্তু হয়তো সংক্ষেপ করে প্রধানমন্ত্রী যেটা দায় নিয়েছে বলবো, এটা তার সরলতার থেকে নিয়েছে। আসলে প্রধানমন্ত্রী তো সব কাজ করে না, কিন্তু তার মন্ত্রী যে কথা বলেছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, এটা প্রধানমন্ত্রীর ঘাড়ে বর্তায়, কারণ তার মন্ত্রী বলেছে, স্বীকার বলেছে। এখন আমার কাছে পানাবাই সবসময় মনে হয় একটা বিরাট বাজেট থাকে এবং ওইখানে খাল দিয়ে পানি বের করার জন্য এই ফান্ড উধাও হয়ে যায়, তো এটা কখনো পারে না। আর ওখানে আপনি দেখেন তো যত সার্ভিস সেক্টর আছে সব একসাথে কাজ করে না, একজন করে যায়, আরেকজন করে, আরেকজন করে যায়। আমি আশ্চর্য হই চিটাগাঙে কি করে এইভাবে জলাবদ্ধ, যেখানে সমুদ্র রয়ে গেছে পাশে, ড্রেন একবারে বাজেট করে যদি নামায় দেয় সমুদ্রে, তাহলে কিন্তু জলবদ্ধতা কেটে যায়, কিন্তু এটা করে না। সব সময় দেখা যায় বিরাট একটা বাজেট এবং এই সরু চ্যানেলগুলো ভর্তি হয়ে যায় এবং খালের মুখগুলো বন্ধ করে যে বাদ দিয়ে দিয়েছেন, সেগুলোর কি হবে, কি হবে যাবে? সমুদ্রের পথে বাদ দিয়ে দিলে সমুদ্রে যাওয়ার পথেই তো বন্ধ করে দিয়েছেন। মানে এই আলোচনা করতে গেলে ওইটা একটা আলাদা সাবজেক্টই করা যাবে। আমি আপনাকে ওই জিনিসটা বলতে বলেছিলাম যে এটা কীরকম হয় যে প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন, স্টেট মিনিস্টার গিয়ে বলছে যে অপপ্রচার। আচ্ছা, এটার দিকে দাঁড়িয়ে আর আমি আপনাকে পরে আরেকটা প্রশ্ন করি। জ্বালানি সংকটের কারণে, মানে জ্বালানি সংকট মানে ক্রুড অয়েল বা এই ফর্মে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, সার কারখানা, ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে গভর্নমেন্ট, ব্যাংকিং সেক্টরের অবস্থা তো এখন পর্যন্ত বেশ খারাপ। তার উপরে সংসদে এবার ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ এমনভাবে পাশ হয়েছে, সেটা মনে হচ্ছে যে এটা পুরনো ব্যাংকগুলো যেগুলো লুটপাট করে ধ্বংস হয়েছে, সেই লুটপাটকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কোন দিকে যাচ্ছে অর্থনীতি? তাহলে এর সাথে আমি আপনাকে আরও একটা মিলে প্রশ্ন করতে পারি, তাহলে হয়তো আপনার জবাব দিতে সুবিধা হবে। সেটা হচ্ছে গভর্নমেন্ট একটার পর একটা কার্ডদার ঘোষণা করছে, আবার গত 2 মাসে প্রায় 73,000 কোটি টাকার মধ্যে ব্যাংক লোন নিয়েছে, টাকা ছেপেছেও। IMF অলরেডি বলেছে তোমরা এই যে কার্ডের টাকাগুলো দিবে, এটা পাবে কোথায়? তোমাদের তো কোনো বাজেটারি প্রভিশন নাই। $300 কোটি গভর্নমেন্ট ঋণ সাহায্য চলছে, ওদিকে এই পরিস্থিতি, সব মিলে অর্থনৈতিক পরিস্থিতির উপরে কি বলবেন? অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, তবে সংকট হবে না, দেশ দেউলিয়া হতে পারে। জি, কিন্তু দেশ দেউলিয়া হবে, তেল পাবেন, সবই পাবেন, কারণ আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সব চুক্তি তারা দিবে, 4 গুণ 3 গুণ বেশি পয়সা নেবেন আপনি। লোন ইউনিট সরকার আপনার 24 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে। আপনার সামনে বাজেট কমপক্ষে 8 থেকে 9 লাখ কোটি টাকার হবে। এখন সরকার IMF ওয়ার্ল্ড ব্যাংক সব জায়গায় ঘুরপাক করতে টাকা আনার জন্য। IMF লোন দিবে তো আপনার ভালোই জানেন যে সব ভর্তুকি উঠে দিতে বলবে প্রথম। আমাদের অনুন্নত আমাদের ভর্তুকি লাগবে। যেমন ধরেন আপনি যেটা বললেন কার্ড, আমি বলি যে নির্বাচনী ইশতেহারে তাদের ছিল, এটা আমি মানি, কিন্তু এটা তো যেহেতু জ্বালানি সংকট ছিল এবং আছে, তো সুতরাং এটা তো একটা প্রায়োরিটি লিস্ট করতে হতো। যেমন ধরেন করোনাকালে কৃষি সেক্টর আমাদের বাঁচিয়ে রেখেছিল, সেখানে আপনি কৃষিতে 25 টাকা করে 15 টাকা করে বাড়িয়ে দিছে দাম, তো লিটারে 15 টাকা। তো কৃষিকে আপনি ভর্তুকি দিতে হবে তো। এমনিতেও এখন তো সব পণ্যের দাম, নিত্য পণ্যের দাম বেড়ে গেছে, সবই বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে। মুরগি কিনতে গেছি, কক মুরগি, সেটার দাম আপনার এখন 380 টাকা কেজি, আর 480 টাকা কেজি। আর দেশি মুরগি সে 800 ধর। এটি কেমনে সম্ভব? প্রত্যেকটা আপনার এখন ভেজিটেবল কিনতে যান 80 থেকে 100 টাকা, 120 টাকা এরকম দাম। তো বাজার মূল্য কেমন করে মোকাবেলা করবে আমার মাথায় ধরে না। তবে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আমি শুধু একটা রেফারেন্স দিতে পারি, বিশ্ব ব্যাংক বলেছে যে সামনে জিডিপি গ্রোথ হবে 3.9%। এটা দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। যদি অর্থ জোগান না হয় তাহলে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। জিডিপি 3.9
9%, এটা। সুতরাং এটা কিন্তু দুর্ভিক্ষ হতে পারে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের হিসেব তো ভিন্ন। এখন আমরা বলি যে কেউ বলে 30 লাখ বেকার, কেউ বলি 40 লাখ বেকার। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব মতে তো এখন 3 কোটি লোক বেকার, 3 কোটি লোকের কাজ নাই। তারা তো একটা লিমিট দেখে, ইনকামের লিমিট দেখে করে। 3 কোটি লোক বেকার। আপনি ধরেন এই যে ধরেন আপনি দিচ্ছেন, কার্ড দিচ্ছেন, ধরেন এলএনজি কার্ডও দেওয়া হয়েছে। এলএনজি কার্ড আচ্ছা দিল, আমি বুঝলাম, কিন্তু প্রায়োরিটি লিস্টে কি আপনার কৃষককে যখন কার্ড দিচ্ছেন, ধরেন 2,500 3,000 টাকা দিলেন, ওর পেটে খাবার নাই, ওর শেষ দেওয়ার ব্যবস্থা নেই, কোনটা আগে করবে? পেট বাঁচাবে আগে না জ্বালানি আগে দিবে? টাকা তো খেয়ে ফেলবে। তারপরে ধরেন আমাদের দেশের যে কালচার, এই কার্ডটা কে পাবে? এটাও তো কে ঠিক করবে? একপক্ষীয় পাবে কিনা? এখন অভিযোগ উঠে গেছে যে খালি সরকারি দল লোক দিয়ে করতেছে, তারা কার্ড পাচ্ছে। যদিও এই অভিযোগটা কিন্তু মিডিয়ায় এরকমভাবে প্রকটভাবে দেখা দেয় নাই। তো আমার বক্তব্য হলো ক্রাইসিসে প্রায়োরিটিটা ঠিক করতে হয়। যেমন আমি ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ চালাইছে, তখন দেখেছি প্রত্যেকটা সেক্টরে পলিটিক্যাল পার্টির বাইরে তার একটা সেক্টর ছিল, কিছু লোক ছিল যাদের পরামর্শ নিতেন, যারা সৎ পরামর্শ দিত। এখন পলিটিক্যাল বলয়ের ভিতরে যদি পরামর্শ নেয়, তাহলে তো সঠিক পরামর্শ নাও পেতে পারে, তাকে তো ফ্ল্যাটারিং করবে। দেখি বিভিন্ন ইনভাইটেড গেস্টরা বক্তব্য দেয়, মালালা ইউসুফজাই দিলেন, আরও অনেকেই দেয়, কিন্তু ওই বক্তব্যের টেস্টটা আপনি পাবেন না যেটা বিতর্ক করতে গিয়ে যখন বেঞ্চে দাঁড়াবেন। তার জন্য আমি চাই যে আপনি সেখানে মানে জাস্ট ওই যে দলই বিরোধী দল হোক সরকারি দল হোক, সেখানে আপনার সুযোগ হোক। ইভেন আপার হাউস, যদি আল্লাহ কখনো আপার হাউস হয়, আপনাকে আপার হাউস থেকে ডাকুক, সরকারি দল ডাকুক, বিরোধী দল ডাকুক, এই দোয়া করছি বাংলাদেশে। সেকেন্ডলি আপনি যে জিনিসটা বললেন যে 11 দলের যে সমাবেশগুলো ডাকা হচ্ছে, যেহেতু জামাত একটা রেজিমেন্টাল পার্টি, ফলে ওটার কোনো প্রয়োজন থাকুক বা না থাকুক, ওদের ওই যে শিবিরের লোক, জামাতের লোক যারা আছে, ওরা 4-5 জেলার, যেমন ডাকলো ধরেন ফরিদপুরে, তো ওখানে রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, এমনকি বরিশালের লোক দল বেঁধে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলে ওখানে আসবে। ফলে এখানে জামাতের যে সমাবেশে প্রচুর লোক হবে, কিন্তু এই লোক দেখে আমাদের বিভ্রান্ত হওয়ার মানে কোনো রিজন নেই। বিকজ এগুলো একই লোক, যে লোকগুলো ফরিদপুরে যাবে ওই একই লোক ঢাকাতে দেখবেন আপনি, একই লোক আপনি রাজশাহীতে দেখবেন। এবং ওরা যে কাজটি করে, ওরা এই যাকে বলে ওদের যে রেজিমেন্ট ফোর্সটা আছে, আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশে অলমোস্ট 5 থেকে 7 লাখ লোক আছে রেজিমেন্টেড। এরা 5 থেকে 7 লাখ লোক, তারা সৈনিকের মতো, তাদের যেখানেই ডাকেন না কেন, চলে যায় সারা বাংলাদেশ থেকে, নারায়ে তাকবীর, ইয়া জামাতি, ওয়া জামাতি, ইয়া শিবিরি, ওয়া শিবিরি ডাক দিলে হলো, সঙ্গে সঙ্গে আপনি যদি একেবারে সেই ওরা যদি সেন্ট মার্টিনে, একটা দলের শক্তি অবশ্যই। তো যার জন্য হচ্ছে আপনি যেটা বললেন, তারা ধরেন ওটা না বলে তারা যদি ওখানে বলে যে আমরা জিকির করব, আমরা আশকার করব, আমরা শুধু ওখানে গিয়ে কিছু করবো না, শুধু দাঁড়িয়ে থাকবো, তারা জমায়েত করার ক্ষমতা তাদের আছে। ফলে এটা না আমাদের বিভ্রান্ত আর কিছু নাই, ওটা তারা তাদের মতো করবে, লোক পর্যাপ্ত হবে, এবং একই রেজিমেন্ট ফোর্স কিন্তু ইসলামী আন্দোলন বিভাগে একই চেহারা দেখা যাবে, একই চেহারা 19-20 হবে না, এবং ওই একই চেহারা, একই ফেজ, একই রকম ঘটনা। এবং একই রকম ঘটনা কিন্তু আমাদের আরেকটা দল আছে, যে ইসলামী আন্দোলন, যেটা চরমনাই, এটা তো ট্যুরিজমের জন্য ভালো, এলাকার হোটেল, থাকার জায়গা, এখানে অনেক লোক যাবে, এবং ওই যে লোক, মানুষের জন্য কি ভালো কিছু হবে এটা? মানুষের যখন মন্দার একটা আবির্ভাবের আশঙ্কা, যখন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, যখন তেল খরচ করা আসলে মানে এটা চিন্তার বিষয়, অহেতুক আমরা আমদানিকৃত তেল কি খরচ এইভাবে করব কিনা সমাবেশ করার জন্য। সবচেয়ে বড় বিপদের দুর্ভাগ্য হলো দারিদ্র্যের সময় অপচয় বেশি হয়। আপনি কি মনে করছেন যে এর মধ্যে দিয়ে যে একটা বিরাট কর্মযজ্ঞ তৈরি হবে, সেটা কি এই সময়ের জন্য আসলে ভালো কিছু হবে? এখানে নীতি কথার কোনো মানে মূল্য নেই, এটা তারা করবে না। হ্যাঁ, এটা তারা করবে, আরো বেশি করবে। সরকার যত বিপদে পড়বে, দেশের অবস্থা যত সঙ্গীন হবে, রাজনীতির যে ঘোলা পানিতে মাছ শিকারের যে প্রবণতা, এটা সব জায়গায় হয়। যুদ্ধের মধ্যে সবচেয়ে অমানবিক কাজ হয় বেশি, এবং যখন দুর্ভিক্ষ হয় তখন দেয়ার আর ম্যানি রুড অ্যান্ড নুড ট্রেডার, উলঙ্গ এবং নিষ্ঠুর ব্যবসায়ীদের উদ্ভব হয় সেই যখন দুর্ভিক্ষ তৈরি হয়। এবং ওই সময় শুধুমাত্র পণ্য নিয়ে ব্যবসা করে না, পুরুষের শরীর নিয়ে, নারীর শরীর নিয়ে তখন ওই সময়টাতে ব্যবসা হয়, সমস্ত অনৈতিক কাজগুলো হয়। ফলে সামনে যত ক্রাইসিস হবে, আপনি দেখেন এই যে আমাদের অল্প কয়েকটা দিন একটু পেট্রোলের
সমস্যা গেল। একেবারে কৃত্রিম একটা সংকট, শুধুমাত্র সরকারকে ভয় দেখানোর জন্য। তো এই যে সংকটের সময় যারা এই ট্রেডার, ছোট ছোট ট্রেডার, এরা যে কতটা অমানবিক হয়ে উঠেছিল, কতটা নিষ্ঠুর হয়েছিল, যারা ওই সময়টাতে সত্যিকার অর্থে তেলের ক্রাইসিস যাদের ছিল, তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। আপনার কাছে আরো প্রশ্ন করব জনাব মাসুদ, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? 11 দল বলেছে যে 7 বিভাগে তারা সমাবেশ করবে এবং তারা কিন্তু সরাসরি বলেছে যে জুলাই সনদের প্রতি বিএনপি বিশ্বস্ত না। আবার বিএনপি কিন্তু এটা বলেছে যে জুলাই সনদ তার অক্ষর অক্ষরেই তাদের ম্যানিফেস্টো মাথায় রেখে তারা এটাকে পালন করবে বা এটাকে প্রতিষ্ঠিত করবে। আবার বিএনপি কিন্তু এটাও বলেছিল যে সনদে যা লেখা হয়েছিল আর আদেশ দুইটা একই রকম না, আদেশ একটা প্রতারণা। আপনি আসলে কি মনে করছেন কতটুকু বাস্তবায়িত হবে আগামী অধিবেশন আসলে? যেমন একটি জায়গা তো রয়েছে ওই যে উচ্চকক্ষ, তারপরে আরো কিছু জায়গা রয়েছে কিছু অধ্যাদেশ নতুনভাবে লিখে আইন হিসেবে আসবে, এইটাও বিএনপি বলেছে। যেমন অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত অধ্যাদেশ, গুম খুন সংক্রান্ত অধ্যাদেশ, এই বিষয়গুলি তারা, মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ, সেইগুলিকে তারা বলেছেন যে আরো বেটার করে তারা নিয়ে আসবেন। আপনি কতটুকু আশা করছেন যে জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন চাইছে বিরোধী দল, সরকার কি সেটা করতে পারবে? দেখুন, বিরোধী দল প্রথম কথা হইল 11টা বিভাগে তারা যে সভা করবে, 7টা বিভাগে 7টা বিভাগে 11 দল, এটা রাজনৈতিক কর্মসূচি করতেই পারে তারা। এটা নিয়ে আমাদের মাথা ঘামাবার কিছু নাই এবং এটা নিয়ে বিচলিত হওয়ার তেমন কিছু নাই। যাদের রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করবে। কিন্তু মজার ব্যাপার হলো এইটা যে জুলাই সনদে আজকে সংসদে বিরোধী দল যারা, তারা যারা সংসদে বলছে এবং সংসদে যাওয়ার আগে জুলাই সনদকে, যেটাকে জুলাই ঘোষণা এবং জুলাই গেজেট যেটা আমরা বলি, দুইটা জিনিস। আপনি দেখবেন জনাব সালাউদ্দিনকে নিয়ে আজকে নানা রকম ব্যঙ্গ করা হয় সংসদে, বাইরেও। জনাব সালাউদ্দিন বিএনপির পক্ষে, তাকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে ঐক্যমত্য কমিশন কি চমৎকার ভাবে, কি নাটকীয় ভঙ্গিতে, অত্যন্ত সাবলীল ভাষায়, সাংঘাতিক ধৈর্যের সঙ্গে জনাব সালাউদ্দিন একের পর এক একটার উত্তর দিচ্ছে এবং সে কিন্তু প্রাণবন্ত করে তুলছে আলোচনা। বক্তা হিসেবে তিনি ভালো, তিনি শুধু বক্তা না, তার বাচন ভঙ্গি, যোগ্যতা, প্রাজ্ঞতা সবকিছু মিলিয়ে কিন্তু সে চমৎকারভাবে পারফর্ম করে যাচ্ছে পার্লামেন্টে। এখন আপনি দেখেন ওনার বক্তব্যগুলো যদি আমরা শুনছি সেইভাবেই যদি আমরা বলি, জুলাই সনদে জামাত নিজে যেই সমস্ত জায়গায় দ্বিমত পোষণ করেছে সেই জিনিসগুলো সংসদে আজকে তারা বলতেছে বাস্তবায়ন করার কথা। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? যে জামাত দ্বিচারিতা করছে, অর্থাৎ বিরোধী দল সংসদে দ্বিচারিতা করছে। তারা দেখবেন তাদের রাজনৈতিক ময়দানের কথা বলা এবং তারা সংসদে যে কথাগুলো বলছে এগুলো একটার সঙ্গে আর একটার সাংঘাতিক গরমিল। এখন আমি যেমন হয় কি, তারা নিজেরা জুলাই সনদে যেটা গেজেট নোটিফিকেশন হয়েছে, অর্থাৎ আপনি গেজেট নোটিফিকেশনে যাওয়ার দরকার, জুলাই গেজেটের দরকার নেই, আপনি ঐক্যমত্য কমিশনে আসেন, সেখানে তারা পরিষ্কার ভাষায় দ্বিমত পোষণ করেছে। সেই কথা তারা বেমালুন ভুলে গেছেন। অথচ জুলাই সনদের যেই কথাগুলো তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা দ্বিমতের সাথে একমত হয়েছি, অর্থাৎ আমরা দ্বিমত পোষণ করেছি কিন্তু সবার সাথে আমরা একমত হয়েছি। এটা তাদের কথা না, এটা বিএনপির কথাটা আপনি কথাটা খেয়াল করেন যে আমরা জুলাই সনদ এর সঙ্গে দ্বিমত হওয়া সত্ত্বেও একমত পোষণ করি দেশের বৃহৎ স্বার্থে, এবং সেখানে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলি তো আপনারা পালন করবেন না, এটাও বলেছেন। পালন করবেন না। আপনি দেখেন বিএনপি একদম ফ্ল্যাটলি কোনো কিছুকে ডিনাই করেনি। বিএনপি বারবার বলে যাচ্ছে যে আমরা সব কিছুকে পরীক্ষা নিরীক্ষা করব এবং দেশের স্বার্থে যত নেই এই মুহূর্তে। এবং আপনাকে দেখেন একটা কথা আমি বারবার যেতে চাচ্ছি, আমি আপনার কারণে যেতে পারছিলাম না, এখন আমি বলি আপনাকে, জুলাই সনদ আজকে জামাত বা বিরোধী দল সংসদে যেভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে এটা কেবল তাদেরই অ্যাচিভমেন্ট। জুলাই সনদের কেবলমাত্র বক্তা তারা বা প্রবক্তা তারা। অথচ আপনি দেখেন যে জুলাই সনদ, এই জুলাই সনদের পক্ষে যে সমস্ত বক্তব্যগুলো নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যেগুলো দিয়ে যাচ্ছে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের আপনি দেখবেন তারা কোনো জায়গায় কোনো গরমিলের কোনো বক্তব্য দিচ্ছে না। কিন্তু জামাতের বক্তব্য শুনলে কি মনে হবে জানেন? যে জুলাই সনদের একমাত্র প্রবক্তা তারা, এটা বিএনপি এটাকে সমর্থন করে না, তারা এটাকে সমর্থন করাতে বাধ্য করবে।
এরকম একটা অ্যাটিটিউড নিয়ে তারা সংসদে কথা বলে, বাইরে কথা বলে। তারা সেখানে অভিযোগ যেটা করেছে সেটা হচ্ছে আপনারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন নাই, আপনি এইটাকে আপনাকে, এবং এইটাকে তারা বলেছে জুলাই সনদের বিরোধিতা করে। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন ঐক্যমত্য কমিশনটা কি? ঐক্যমত্য কমিশন কেন করা হয়েছিল? যে রাজনৈতিক দলকে সম্ভাব্য বা প্রস্তাবনা সমূহ যেগুলো, সেগুলোতে একটা ঐক্যমত্যে উপনীত করার জন্যে। দেখেন এরা কারা? যারা এই ঐক্যমত্য কমিশন যাদেরকে দিয়ে করানো, ওনারা কারা? অতিথি পাখি, অথবা আপনাকে কি বলে এনজিওজীবী, এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আসলে তারা কি করলেন? ইতিমধ্যে কিন্তু তারা যে সকল দায়িত্ব তাদের উপরে দেওয়া হয়েছে, তারা কিন্তু সেই সব জিনিসগুলো নিয়ে নানা রকম বিতর্ক তাদের বিরুদ্ধে সমাজে চলে আসছে, তাদের দুর্নীতির কথাও বেরিয়ে আসতেছে। এখন এনারা কি করলেন দেখেন, বিএনপির সঙ্গে বা বিরোধী দলের সঙ্গে তারা চিট করলেন। আপনি জুলাই সনদে যে সকল জায়গাগুলোয় দ্বিমত পোষণ করেছিলেন, জুলাই গেজেটে গিয়ে তারা করলেন কি, সেইটাকে ওভারলুক করে গেলেন, এবং ওই দ্বিমত পোষণের যে বিষয়গুলোকে সেটাকে তারা বাদ দিয়ে জুলাই গেজেট প্রকাশ করলেন। মহামান্য রাষ্ট্রপতি তিনি এটা বললেন যে এটা আমার নামে প্রকাশ করা হয়েছে, ইন দ্য নেম অফ দি প্রেসিডেন্ট অফ দি রিপাবলিক, কিন্তু আর কিচ্ছুই না। তাইলে এটা কারা করলো? এবং আমি আপনাকে খুব পরিষ্কার একটা কথা বলে যাই, আজকে ইউনূস সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসার পরে কিছু কিছু লোক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছিলেন, এবং আপনি লক্ষ্য করবেন নানা রকম পদায়নের ক্ষেত্রে থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একটা বিশেষ শ্রেণীর লোক বসে গেছিলেন, এবং তারা যেটা করেছে, তারা কর্মসূচি ভিত্তিক কাজকর্ম শুরু করে দিয়েছিলেন, এবং এমন একটা অবস্থা তৈরি করে গেছে। আপনি দেখবেন, আমি খুব অকপটে বলি, নির্বাচনের আগে নতুন জেলা প্রশাসক এবং নতুন এসপি জেলা শহরে যেগুলো দেওয়ার, সেগুলো তৎকালীন সময় যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তিনি একটা ফর্মুলা আবিষ্কার করলেন, লটারির মাধ্যমে হবে। কিন্তু ওই লটারিটা কিন্তু আসলে লটারি ছিল না, ওটা ছিল সিলেক্টেড লোকদেরকে নিয়ে লটারি করা, সবার নাম ছিল না, সিলেক্টেড লোকগুলো দিয়ে লটারি করা। এবং ওগুলা কোথায়? এখন মজার ব্যাপার হলো কি, দেখেন আপনি, জনাব সালাউদ্দিন সংসদে বলেছে যে আমরা জুলাই সনদে একমত হলাম। কি কারণে? আপনি দেখবেন জাতি দীর্ঘ 16-17 বছর উন্মুখ হয়েছিল একটা সাধারণ মানুষের একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় তেনারা আসলেন, নির্বাচন দেওয়ার দায়িত্ব যাদের উপরে পড়ে গেল, তারা কি করলেন? নানা রকম ছলচাতুরি শুরু করলেন। ইউনূস সরকারের মধ্যে একটি সরকারের জন্ম নিল, তারা চাইলেন যে কোনো বাহানায় তারা দীর্ঘসূত্রিতা তৈরি করা এবং দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য। কিন্তু দেশের সাধারণ মানুষ যেটা চেয়েছিলেন যে না, এই সরকারকে, অনির্বাচিত সরকারকে দীর্ঘ সময় রাখা যায় না, সেটাকে ব্যাখ্যা দিলেন। তো ধন্যবাদ। এবার আমি তো বললাম, প্রথমে শুরুতে বলছি যে পার্লামেন্টে এই সরকার একটা কথা বলেছেন যে উনি পপুলার কথা বলতে চান না, উনি রাইট কথা বলতে চান। মানে আসলে প্রধানমন্ত্রী শুধু পার্লামেন্টে না, পার্লামেন্টের বাইরেও যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করছেন। তার যে অনেকগুলো বিহেভিয়ার, অনেকগুলো কথা, এগুলো ইউনিক। যেমন আপনাদেরকে দাওয়াত করেছেন, দাওয়াত করে খাইয়েছেন, এরকম অনেক সাংবাদিকদের দাওয়াত করে খাইয়েছেন, এটা বাংলাদেশে কখনো হয়নি। আবার যারা খেয়েছেন তারা হয়েছে, হয় নাই যে তা না, ওইরকম আলাদা আলাদা 1 to 1 এরকম ভাবে, যেমন ধরেন মাসুদ কামাল সাহেবের মতো মানুষ বা আপনাদের মতো মানুষ, এরকম যারা আছে। আমাদের সেই যোগ্যতা ছিল না, এখনো আছে কিনা আমাদের সঙ্গে। আগেও তো আমি তো এরশাদ জামানা থেকে দেখে আসছি, এইভাবে ইন্ডিভিজুয়াল একজনকে ডেকে নিয়ে কোনো প্রধানমন্ত্রী, এরশাদ সাহেবই কথা, আমি তো তখনও সংবাদপত্রে, সেই 86 সনে 1986 হি ওয়াজ প্রেসিডেন্ট, আই ওয়াজ জার্নালিস্ট অ্যাট দ্যাট টাইম, তো আমি দেখিনি। তো সেই দিক থেকে এখন যেটা হচ্ছে, তারপরে আবার যখনই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কাউকে ডাকছেন, সেখানে শাহী খাবার দেওয়ার, পোলাও, কোরমা, কালিয়া কোফতা, আমি কয়েকবার এই ধরনের এরশাদ জামানাতে খাওয়ার সুযোগ হয়েছে। আপনি তো পেয়েছেন দাওয়াত? না, ব্যক্তিগত না, কম্বাইন্ডলি, কালেকটিভলি সবাইকে দাওয়াত করে, কিন্তু নট ইন্ডিভিজুয়াল। তো উনি ইন্ডিভিজুয়াল দাওয়াত করছেন, এবং ইন্ডিভিজুয়াল দাওয়াত করে এই খুব সাধারণ খাবার নিজে খাচ্ছেন, আপনাদেরকে খাওয়াচ্ছেন। তো এটা মানে মুখে মুখে ছড়িয়ে পড়ছে, আপনি তো আমাকে বলেননি, হ্যাঁ কাউকে বলেননি, কিন্তু এটা আমরা জেনে গেছি যে আপনাকে প্রধানমন্ত্রী দাওয়াত করেছিল, আপনাকে খাইয়েছে। আমাকে না, অনেককে দাওয়াত করে, আপনি তারা মুগ্ধ হয়ে গেছেন, এবং আপনাকেও দাওয়াত করা হয়েছিল। আপনি বলেন না এখন ভদ্র করে, বাট আই নো যে আপনাকে দাওয়াত করা হয়েছিল। এনিওয়ে, তো এরকম আবার উনি বাইরে যাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে, উনি একটা ব্যাকপ্যাক পিছনে একটা মানে লাগেজ রেখে তারপর প্লেন থেকে নামছেন, তারপরে আরাক হাত দিয়ে শক্ত হাতে স্ত্রীকে তিনি ধরছেন। তো ডেভিড ক্যামেরন যখন তার মেট্রোতে করে অফিসে যায়, সেটা যদি হতে পারে আমাদের এখানে প্রধানমন্ত্রী না, কিন্তু আমাদের দেশে তো ওটা তো ইউরোপে অহরহ হয়, ডেভিড ক্যামেরনের হয়, কানাডাতে হয়,
ইভেন আমেরিকা তো হয়, যেমন বারাক ওবামা ট্রুডো যখন বাচ্চা কোলে নিত, হ্যাঁ হ্যাঁ ট্রুডো বাচ্চা করলে নিত। তো সেটা আমাদের দেশে হলো অসুবিধা কি? না, আমাদের দেশে আমরা তো একটু অভ্যস্ত না, আমাদের কাছে এই জিনিসগুলো নতুন লাগছে এবং ভালো লাগছে। আমরা খুব আশ্চর্য হচ্ছে যে ওনার এই সহজ সরল স্বাভাবিক যে জীবনযাত্রা, এটা যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করে, মানে এটা যেন থেমে না যায়, এটা যেন চলতে থাকে। আমাদের দেশে তো সবাই, অনেকে এরশাদ সাহেব সাইকেলে করে ঘুরেছেন একদিন, হ্যাঁ আমার মনে আছে, আমি তখন স্কুলে পড়ি, উনি হঠাৎ সাইকেলে করে অফিসে গেলেন, হ্যাঁ, পর এটা কিন্তু শেষ পর্যন্ত থাকে না, ফুল রেসে। হ্যাঁ ফুল রেসে। তো এই জিনিসটা হলো ওনার, মানে ওনার এই হায়াতের তৈয়বা, মানে দীর্ঘ জীবন, মানে ওনার জীবন না, মানে ওনার এই কর্মের একটা দীর্ঘ জীবন। কিন্তু আপনি বক্তৃতায় আসেন, বক্তৃতা কেমন লেগেছে? কার বক্তৃতা কেমন? নাহিদ ইসলামও তো বক্তৃতা দিয়েছেন। হ্যাঁ, ওদের নাহিদের বক্তব্য ভালো লাগছে, নাহিদ ইসলাম সাহেবের বক্তব্য ভালো লেগেছে, যেহেতু এখন তিনি মাননীয় সংসদ সদস্য। সবার বক্তব্য আমার ভালো লাগছে, খারাপ লাগেনি কারোর বক্তব্য। ফজলু ভাইয়ের বক্তব্য ভালো লেগেছে, সালাউদ্দিন সাহেবের বক্তব্য ভালো লেগেছে। কিন্তু এর বক্তব্যের ফাঁকে এভাবে হয় কি, এগুলো নিয়ে আবার যে বাইরে নোংরামিগুলো হয়েছে, এগুলো মানতে পারছি না। যেমন সালাউদ্দিন সাহেব, তাকে টার্গেট করছে জামাতের যারা বট বাহিনী। এখন ইভেন দেখেন এদের, দে আর সো অর্গানাইজ। সালাউদ্দিন সাহেব সেই স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, তো তাকে ক্যামেরায় যখন দেখানো হবে, এটা তারা জানতো, বট বাহিনী জানতো তাকে ক্যামেরায় দেখানো, এবং ওই সময় পুরো হাউজের সবাই জোরে জোরে ভুয়া ভুয়া বলবে, এবং সেটা আবার ইন্টারনেটে প্রচার করা হবে। এইভাবে যাকে বলা গ্যাং, মানে গ্যাং করে যাকে বলে বডি শেমিং যেটাকে বলা হয়, যেভাবে আপনি একেবারে এটাকে আমি বলি যে কোনো যৌন নির্যাতনের চাইতেও এগুলো মারাত্মক, যেটা সালাউদ্দিন সাহেব কিনা হচ্ছে। আবার ধরুন মানে ফজলুর রহমান সাহেবকে নিয়ে যেটা হচ্ছে, এখন তাকে নাকি জানাজাই পড়াবে না। মানে এক শ্রেণীর লোক বলছে সে ওইভাবে যে কথাবার্তা বলছে, মানে পার্লামেন্টে আমাদের ওই দৃশ্য ভালো লাগছে, কিন্তু পার্লামেন্টের বাইরে যা কিছু হয়েছে, এটা নিয়ে যে নোংরামিগুলো হচ্ছে পার্লামেন্টের বাইরে, প্রধানমন্ত্রী এবং তার পরিবারের উপর বিরোধী দলীয় নেতা বলেছেন যে এটা মেনে নেওয়া যায় না, হ্যাঁ এটা বন্ধ করা হোক। কিন্তু তারই লোকজন দেশে এবং দেশের বাইরে যেভাবে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যে নোংরামি করছে বট বাহিনী, এটা আসলে এক্সট্রিম, মানে নোংরামির একটা এক্সট্রিম পর্যায়ে। ফলে এই জিনিসগুলো আসলে কন্ট্রাডিক্ট করছে। একদিকে ভালো, এখানে তো আমরা এটাও দেখতে পাচ্ছি যে অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি তার ধৈর্যশীলতা দেখাচ্ছেন। এখানে তার আসলে ধৈর্যশীলতা দেখানো ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ আপনাকে যখন মৌমাছি এসে চেপে, আমরা তো অতীতে দেখেছি যে এত ধৈর্যশীল না না, অতীতে তারা অতীতে বরং বেজ্জিত হয়েছে। এখন ধরেন শেখ হাসিনাকে যে ভাষায় সেফায়েতুল্লাহ সেফু গালাগালি করেছে, তার কিছু করার ছিল না, কিছু বিদেশে। এখনো যে জিনিসগুলো হচ্ছে, যাদেরকে প্রধানমন্ত্রী যারা দৃশ্যমান, কিন্তু এখনো কেউ প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে বলছে না, সব বট বাহিনী ভুয়া নামে। আপনি মনে করেন যে বক্তৃতা যেমনই হোক না কেন, এটা নিয়ে বাইরে যে কাণ্ড কারখানা হচ্ছে সেটা খুবই জঘন্য। মানে বক্তৃতা ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে উনি নাকি মুক্তিযোদ্ধাই ছিলেন না, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, তার জানাজা পড়ানো হবে। ধরেন যে বলছে তার বয়স তো মুক্তিযুদ্ধের অর্ধেক। মুক্তিযুদ্ধের অর্ধেক। তো আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ধরেন ওগুলো ফেস করা যায়, যেটা আপনি ন্যারেটিভ মুখে আনবেন, কিন্তু যে কথাগুলো আপনি বলবেন যে ঠিক আছে আপনাকে জানাজা পড়ানো হবে না। যেমন দেখা গেল মানে যে টুকু সাহেব, আমাদের ইকবাল মাহমুদ টুকু, অত্যন্ত এমিনেন্ট একটা পরিবারের মানুষ, তার বাবাও মন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশে একজন এমিনেন্ট ব্যবসায়ী। তাকে দেখা গেল যে তার পায়ের কাছে যে লোক বসতে পারে না, পায়ের কাছে তার বাবারও পায়ের কাছে, মানে এই সুযোগ পেয়ে লোকজন অনেক অন্যায় কাজ, ভুল কাজ, এই লোক মুর্দাত, অশালীন কথা বলছে বা ছড়িয়ে দিচ্ছে অনেক কিছু, ভীষণ রকম ছড়িয়ে পড়ছে। আমরা জনাব মাসুদ আপনার কাছে আসি। এত ধৈর্যশীল কেন সরকার? কেন তারা বুলিংকে বা এইভাবে যে আক্রমণ করা হচ্ছে, তারা বেশ ধৈর্যের সাথেই যাচ্ছেন। তবে একটা জায়গাতে একটু রিয়াক্ট করাতে আবার সেটারও প্রচুর সমালোচনা হয়েছে, একটা কার্টুন, যেটা আবার অদ্ভুত, ওইটার জন্য রিয়াকশন না দেখালেও হতো। হাঙর এবং কি তিমি মাছ নিয়ে এসেছে কেউ, এরকম একটা কার্টুনের জন্য একটা মামলা হয়েছিল, যদিও তাকে সে জামিন পেয়েছে। দেখুন, এই সরকার দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে, অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে গত 16-17 বছর এই দলকে। আপনি দেখেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী 16টা বছর আই শুড নট সে 16টা বছর নিজের দেশের বাইরে থেকেছেন। কি কারণে? উনি নিজের দেশের বাইরে না থাকলে আজকে তিনি জীবিত থাকতেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ ছিল আমাদের। এবং আমি আপনাকে খুব খোলামেলা বলি, আজকে অন এয়ার আমি বলে যাই, ওনার সঙ্গে যখন আমার লন্ডনে 2-4 বার কথা হয়েছে, উনি কিন্তু অনেক সময় আগ্রহ প্রকাশ করতেন এদেশে আসার জন্য, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছিল
যে ওই সরকারের স্বৈরাচারের সময় বাংলাদেশে আসা ওনার জন্য নিরাপদ না, এবং উনি আমাদের জাতীয়তাবাদী আদর্শের একটা মূর্ত প্রতীক হলেন তিনি। ওই স্বৈরাচার সরকারের একটা টার্গেট ছিল যে গণতন্ত্রের আন্দোলনের পর থেকে যদি ওনাকে সরিয়ে দেওয়া যায় তো জাতীয়, ওনাদের টার্গেটটাই ছিল এরকম যে জাতীয়তাবাদী শক্তিকে একটা অসহায় অবস্থায় ফেলে দেওয়া, এবং যথার্থ বিচক্ষণতার সঙ্গে তিনি সেটাকে অনুধাবন করেছেন সেই অনুসারে। এখন উনি দীর্ঘ এতটা বছর প্র্যাকটিস করেছেন ধৈর্য ধারণ করার জন্য, এবং আপনি লক্ষ্য করেন আমাদের রাজনীতির দিকে তাকান, গত 16টা বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সকল শান্তিপূর্ণ